আজকের যে আর্টিকেলটা এটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকে ইদানিং সময় অনেক অনিয়মের কথা শুনতে পাচ্ছি আমরা। এই অনিয়মের পেছনে অনেক কিছু রাজনৈতিক আছে, সরকারের কিছু ভুল সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তগুলো, সেই বিষয়গুলো আসলে একেবারেই কট্টরভাবে সমালোচনা করছেন একজন নোটেড, মানে বিখ্যাত, প্রমিনেন্ট বলতে পারেন, ফেমাস বলতে পারেন, ওয়েল নোন বলতে পারেন, নোটেড এর কতগুলো অ্যাডজেক্টিভ, ইকোনমিস্ট, অর্থনীতিবিদ রেহমান সোবান। আপনারা ওনার নাম শুনে থাকবেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের উনি একজন, আমরা দেখবো পরবর্তীতে সেন্টার ফর সিডিপি সদস্য। তো উনি বলছে যে উনি আসলে সমালোচনা করছে, দ্য স্টেট মানে আমাদের দেশ হ্যাজ বিন ক্যাপচার্ড বাই এ সিলেক্ট ফিউ, বলছে মুষ্টিমেয় কিছু মানুষের কাছে আমাদের দেশটা আসলে ক্যাপচার্ড, বন্দি। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? ইজ এম আই অডিয়েবল? ক্লিয়ার। ওকে। স্টেট মানে আমাদের দেশ, হ্যাজ বিন ক্যাপচার্ড, আমাদের দেশ দখল হয়ে গেছে, দখলে আছে, বাই এ সিলেক্ট ফিউ, গুটি কয়েকজন মানুষের কাছে। কেমন? তো এখানে এটা হচ্ছে হেডলাইন, তো এখানে বার হচ্ছে হ্যাজ বিন ক্যাপচার্ড। আচ্ছা, কেউ কি বলবেন এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে একটা বিন বেশি বসে। কেমন? একটা বিন বেশি। তো দ্য স্টেট হ্যাজ বিন ক্যাপচার্ড বাই এ সিলেক্ট ফিউ, গুটি কয়েকজন মানুষের কাছে বা সামান্য মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে দেশটা আজকে বন্দী হয়েছে। এই যে দেশটা বন্দী হয়ে আছে, দেখেন জিনিসটা ঘুরায় বলছে কিন্তু। এটা প্যাসিভ ভয়েস, বাই দেখেও বলা যায়, সবসময় যে বাই পাবেন তার গ্যারান্টি নাই। এই কথা বলছে রেহমান সুবান। তো এখন ওনাকে যে বলি হু ইজ রেহমান সুবান, উত্তরটা হবে রেহমান সুবান ইজ এ ফেমাস, অথবা বলতে পারেন নোটেড, নোটে। নোটেড ইকোনমিস্ট। রেহমান সোবান ইজ এ নোটেড ইকোনমিস্ট বলতে হবে। আচ্ছা, তারপরে আসেন, এটা হচ্ছে আজকের আর্টিকেলের মেইন জিনিস। এটা প্রথম পড়লে আর্টিকেলটা বুঝবেন না, প্রথম সিরিয়ালটা যায়, এটা পরে আছে। এ ক্লাস অফ পিপল, এই ক্লাস অফ পিপল বলতে অনেক মানুষ বুঝায়, যদি এখানে কেমন, এ ক্লাস বলতে এ গ্রুপ অফ পিপল এরকম বোঝায়। হ্যাঁ, একদল লোক হ্যাভ ইভলভ ইন বাংলাদেশ, একদল লোক বাংলাদেশে তাদের উৎপত্তি হয়েছে, তাদের দৌরত্ব বেড়েছে, ইভলভ তো বিকশিত হওয়া, এখানে ইভলভ বোঝাচ্ছে কিছু লোক আমরা এখন দেখতে পাচ্ছি ইন বাংলাদেশ, বাংলাদেশে যে লোকেরা হু হ্যাভ নট জাস্ট ক্যাপচার্ড, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে ব্যবহার করা হয়েছে, কারণ এটা তো এই লোকগুলো অ্যাক্টিভ, হুডা অ্যাক্টিভ এখানে আছে, মানে সাবজেক্টের জায়গায় আছে। হু হ্যাভ নট জাস্ট ক্যাপচার্ড দ্য স্টেট, যারা একদল লোকের আনাগোনা হয়েছে দেশে। হু হ্যাভ নট জাস্ট ক্যাপচার দ্য স্টেট, যারা শুধু দেশটারই গিলে খায় নাই, দেশটারই ক্যাপচার মানে দখল করা, শুধু দেশটারই দখল করে নাই, বাট হ্যাভ বিকাম দ্য স্টেট, তারা নিজেরাই দেশটা খায় আর নিজেই দেশ হয়ে গেছে। সেড নোটেড ইকোনমিস্ট রেহমান সোবান, রেহমান সোবান এই কথা বলছে। তারপর বলছে কোট, তার কথাটা এইটুকু কোট করা আছে, হুবহু কথা, খুব গুরুত্বপূর্ণ। ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, সামনের দিনগুলোতে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। মনে রাখবেন এটা ফিউচার, অনেকে বলবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নো, এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স দুই ভাবে প্রকাশ করা হয়, ফিউচার সিম্পল টেন্স দুই ভাবে প্রকাশ করা হয়, খুব ইম্পর্টেন্ট কথা। একটা হচ্ছে, বলুন তো ফিউচার টেন্স, বলুন তো আমি ঢাকা যাব কি হবে? সরি স্যার। আমি ঢাকা যাব কি হবে? আই উইল গো টু আই ঢাকা, আই উইল গো ঢাকা। টু ঢাকা, কেমন? আবার আপনি, তাহলে এটা জি। কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার সিম্পল টেন্স, কেমন? ফিউচার বলেন, আবার বলেন কোন টেন্স? ফিউচার এখন এই সিম্পল টেন্স। কথাটা আই ভাবে বলতে পারেন, আই এম, ফিউচার ইনফিনিটেন্স। ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই এম GOING গোয়িং টু ঢাকা, DHA ঢাকা, নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি ঢাকা যাচ্ছি। আবার এরকম যদি বলেন, আই, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। দেখেন এগুলো ফিউচার অর্থ দেয়, ভবিষ্যতে করা হবে এরকম অর্থ দেয়। এখন আপনি যদি বলেন হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটি
ব্যাংক ওপেন খুলতে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা দ্বারা ফিউচার বোঝায়। তাহলে আমরা ফিউচার দুই ভাবে, এই যে am going to, am going to এবং এই যে is going to, এগুলো বলে be going to, এগুলো বলে বি জিওয়াই, যে গোয়িং টু। সো বি গোয়িং টু এবং উইল দিয়া আমরা ফিউচার টেন্স বুঝাইতে পারি। শুধু যে উইল দিয়ে ফিউচার টেন্স বুঝাবো, এটার ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তো বলছে ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট টু ডু এনিথিং অ্যাবাউট ইট। ইট বলতে এই যে এই অবস্থাটা, এই যে কিছু মানুষ রাষ্ট্রকে গিলে খাচ্ছে, এই বিষয়ে কিছু, ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং, অর্থাৎ এই বিষয়ে এই মানুষগুলোরে কিছু করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিকজ সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন জানতে হবে কেমন? বিকজ, বিকজ দিস ক্লাস, কোন ক্লাস? এই যে যেই ক্লাসের, এই ক্লাস অফ পিপল, তারা, যারা দেশে নতুন করে যাদের আদি Capture করতেছে। প্রাদুর্ভাব হয়েছে এবং যারা দেশকে গিলে খেয়েছে। কেমন? দিস ক্লাস হ্যাজ নাও জয়েন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ নাও জয়েন হ্যান্ডস উইথ দ্য ব্যুরোক্রেসি, তারা এখন আমলাদের সাথে হাত মিলিয়েছে। জয়েন হ্যান্ডস, এটা একটা ফ্রেজ। আমরা দেশকে উন্নত করতে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। নারীর সাথে হাতে হাত মিলিয়ে, পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ট্রান্সলেশন করেন। women will have to join hands with Joined with the men. আবার বলেন। অনেকে বলে woman, ফ্রি হ্যান্ড রাইটিং পারি না স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। ফ্রি হ্যান্ড রাইটিং পারলেন কেন? হ্যাঁ, আবার বলেন। ওম্যান বলেন, বলেন ওমেন বলেন। woman joined ওমেন জয়েন, হ্যাঁ, ডাব্লিউ ও with the, ওমেন, জে ও আই, উইল জয়েন, উইল yes, হ্যাভ টু, উইল ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করে, উইল হ্যাভ টু জয়েন join hands with the And is with the and man, উইথ ম্যান। man, ওম্যান উইল হ্যাভ টু, এখানে এটা কিন্তু ফিউচার টেন্স, উইল হ্যাভ টু জয়েন হ্যান্ডস উইথ ম্যান, hands with man. মিলাইতে হবে, পুরুষের সাথে হাত মিলাইতে হবে নারীদেরকে। আমি এই জিনিসগুলো আসলে এখানে রাখার কারণে এগুলো মনে হয় এরকম করছে, এখান থেকে সরায় ফেলে এই জিনিসগুলো। আল্লাহু আকবার। সেন্টেন্স, হ্যাঁ ঠিকই আছে। এখন শুনেন, এই যে আমি রেকর্ডেড ক্লাসটা, এটাতে আপনাকে আরো, এটাতে আপনার দেখতে হবে, এই ক্লাসগুলো আরো দেখতে হবে, বারবার দেখতে হবে, রিপিট করতে হবে। এই যে এগুলো বলে দিছে, এখানে উইল গো, এখানে উইল হ্যাভ টু, একটু জোর দিছি, উইল হ্যাভ টু মানে হাত লাগাইতে হবে পুরুষের সাথে, একটু জোর দিছি। যাক, আস্তে আস্তে জানবেন। তো আই এম গোয়িং টু, ইট ইজ গোয়িং টু ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং। দেখেন এখানে ইট বসছে সম্পূর্ণ এই প্যারার পরিবর্তে। ইট আর দিস এমন এমন Yes. মানে ইটটা বলেন তো কোন পার্ট অফ স্পিচ? It হ্যাঁ, ইট কোন পার্ট অফ স্পিচ? pronoun. pronoun, প্রনাউন, sir. ইট প্রনাউন, ওকে। তো ইট প্রনাউন, হ্যাঁ। প্রনাউন, ইট হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। তো এই ইট জিনিসটা আসলে সম্পূর্ণ প্যারার পরিবর্তে বসছে। তো বলছে বস্তুর পরিবর্তে it বসবে। হ্যাঁ, বস্তুর পরিবর্তে ইট বসে, অথবা তারা একটা প্যারার পরিবর্তে বসতে পারে। আচ্ছা, ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট টু ডু এনিথিং অ্যাবাউট ইট, অর্থাৎ এইসব মানুষের কিছু করাটা খুব কঠিন। কারণ কি? বিকজ দিস ক্লাস, বিকজ কারণ হচ্ছে এই শ্রেণীর মানুষ হ্যাজ নাও জয়েন হ্যান্ডস উইথ ব্যুরোক্রেসি, তারা আমাদের সাথে খারাপ, আমার সাথে হাত মিলিয়েছে। ব্যুরোক্রেসিটা কোন নাউন বলেন? এটা তো প্রথম জিজ্ঞেস করলাম, কোন পার্ট অফ স্পিচ? কালেক্টিভ গণনা করা যায় স্যার, দি কালেক্টিভ আছে, এটা নাউন, এটা বোঝা গেছে। দি আছে মানে এটা নাউন। এখন কালেকটিভ নাউন বলছেন, ব্যুরোক্রেসি হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র জিনিসটা প্রপার নাউন তো অবশ্যই না, কমন নাউনও না, কালেকটিভ নাউনও না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন তো অবশ্যই না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমলাতন্ত্র বিষয়টা ধরা যায় না, ছোঁয়া যায় না, সিক্স সেন্স নাউন। এটা একটা আইডিয়োলজি, কেমন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
তো বলছে কারণ এই সব মানুষগুলো, এই খারাপ মানুষগুলো আপনার হাত মিলাইছে, এটা হলো খারাপ মানুষ আমাদের সাথে। এই কথাটা রেহমান সোবান এই কথাটা একটা সেমিনারে বলছে গতকালকে। সেমিনারটার নাম হচ্ছে এটা, দা ভার্চুয়াল ইভেন্ট। ভার্চুয়াল ইভেন্ট বলতে কি বুঝাইছে বলেন তো? আহ, একটা সেমিনারে, বা একটা অনুষ্ঠানে। ভার্চুয়াল না, ভার্চুয়াল হচ্ছে অনলাইন, মানে যেটা হচ্ছে মানে আসলে এটা এটা হচ্ছে ভার্চুয়াল হচ্ছে এনিথিং অ্যাবাউট অনলাইন, যে কোনো জিনিস অনলাইন আর ভার্চুয়াল একই কথা। কেমন? যেমন আপনাদের সাথে ভার্চুয়াল কমিউনিকেশন হচ্ছে, আমার ভার্চুয়াল কথাবার্তা হচ্ছে, আপনাদের সাথে এক্সাক্টলি। আমার ভার্চুয়াল কথাবার্তা হচ্ছে। দেখি আমার চেহারা দিলে কেমন দেখা যায়, দেখি আমার চেহারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। দেখতে পাচ্ছি, তো মাশাআল্লাহ। এই হচ্ছে ভার্চুয়াল বিষয়। কোন আপনারা ভার্চুয়ালি দেখতে পাচ্ছেন। দ্য ভার্চুয়াল ইভেন্ট কোন ইভেন্ট? এই পলিটিক্যাল, ইকোনমিক আর ব্যাংকিং সেক্টর অফ দা বাংলাদেশ। এটা হচ্ছে ভার্চুয়াল ইভেন্ট। এটা একটা সম্মেলন, ভার্চুয়াল সম্মেলন, ফিজিক্যাল সম্মেলন হয় নাই। সবাই ভার্চুয়ালি এরকম জুম অথবা গুগল মিটের মাধ্যমে দেখা হয়েছে। দা ভার্চুয়াল ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। দেখেন এটা কোন কোন টেন্স বলেন তো? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট স্যার। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। আর কিছু বলবেন? আসাম না কি? পাস্ট ইনডিফিনিট, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। হ্যাঁ, পাস্ট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। কেমন বলছে? এই অনুষ্ঠানটা, এই ভার্চুয়াল অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সমাজ গবেষণা কেন্দ্র। সমাজ গবেষণা জাভেস কেন্দ্র এই কেন্দ্রিক। অনুষ্ঠানটা আয়োজন করছিল। কার আয়োজন করছিল? সমাজ গবেষণা কেন্দ্র। তাইলে একটু যদি যদি দেখেন এই সেন্টেন্সটা, এই যে অর্গানাইজ করার কাজটা, আয়োজন করার কাজটা, এই আয়োজন করার কাজটা কিন্তু ভার্চুয়াল ইভেন্ট নিজে করে নাই। সে কি আর তারে আয়োজন করতে পারে? এই কাজটা করছিল না, এই সমাজ গবেষণা কেন্দ্র। যে কাজ করে সে যদি বাইরের জায়গায় থাকে অথবা সে নাই থাকে, বাট বোঝা যায় সাবজেক্টে কাজ করে নাই, তখন প্যাসিভ ভয়েস করবেন ভাই। আবার বলেন কি বলছি? সাবজেক্ট কাজ না করলে প্যাসিভ ভয়েসে করব। যে সাবজেক্ট সে কাজ যদি না করে, তার উপরে যদি কাজটা এসে পড়ে, তাইলে এটা তাহলে হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাইলে সমাজ গবেষণা কেন্দ্র অর্গানাই এস না জেড লেখছে, অর্গানাইজ দা ভার্চুয়াল ইভেন্ট। ভার্চুয়াল ইভেন্ট। আর ইউএল ভার্চুয়াল ইভেন্ট ইভেন্ট। দেখছেন এটা হয়ে গেছে পাস্ট সিম্পল টেন্সের। বলেন পাস্ট সিম্পলের কি? এসিটিএবি। অ্যাক্টিভ। আর পাস্ট সিম্পলের প্যাসিভ কি? পাস্ট সিম্পলের প্যাসিভটা বাই আমরা বাই বাই সামাজ, বাই সামাজ। দা ভার্চুয়াল ইভেন্ট এখানে দেখেই তো বলা যায়। জি জি, ইভেন্ট ওয়াজ অর্গানাইজড বাই সামাজ। প্যাসিভ দিয়ে দিলাম। ভাই এই পাস্ট সিম্পলের এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টেন্স, এগুলো জিনিসগুলো জানতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে দিলাম। আজকে যদি ইয়েস। এই পাস্ট সিম্পলের অ্যাক্টিভ আর প্যাসিভ না বুঝেন, তাইলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে ভাই। টেন্স যাতে আপনাকে কোনো হেডেক না করে। আপনার টার্গেট থাকবে টেন্স না, গ্রামার না। আপনার টার্গেট থাকবে গ্রামার না, আপনার টার্গেট থাকবে আর্টিকেল গুলো কতটুকু শেষ করছেন আপনি। আচ্ছা, আপনারা এই বা ইউকে তে ইলেকশন কবে হয়েছে জানেন? 5 তারিখ স্যার। 4 তারিখ ইলেকশন হয়েছে, 5 তারিখ রেজাল্ট দিছে। 4 তারিখ, 5 তারিখ। হ্যাঁ, ইয়েস। আজকে বারাক ওবামা, তার দলের ডেমোক্রেট তো দল, তার দলের আবু শেখ হাসিনা যেমন যেভাবে অঘোষিত ভাবে দলের প্রধান হয়, ওদের দেশে কিন্তু এরকম না। ওদের দেশে একজন নেতা ওরা বানায়, পাওয়ারফুল যে। তো ওদের দেশে এই যে ওর বয়স হওয়ার কারণে ওগো দেশে ডেমোক্রেটরা, মানে এটা তো ইয়ার আপনার বারাক ওবামা বলেন, বুশ বলেন, ক্লিনটন, ওরা সবাই হলো ডেমোক্রেট। আর আপনার এই ইয়াই হলো রিপাবলিক, ডোনাল্ড ট্রাম্প। হুম তো হুম। ডোনাল্ড ট্রাম্পের সাথে লাস্ট একটা ডিবেট হয়েছিল, ডিবেটে গুহারা হারছে। ওগো মিনিস্ট্রিয়াল ডিবেট হয়। তো মিনিস্ট্রিয়াল ডিবেটে গুহারা হারছে। ওই বাইডেনের দলের ডেমোক্রেটের অন্যান্য লিডাররা বলতেছে, তুমি ভাই বয়স হয়েছে, তোমার দিয়া ট্রাম্পের সাথে হবে না, তুমি নাইমা যাও, আমরা আরেকজন প্রেসিডেন্সি
প্রার্থী দিব। তো এইটার কারণে আমি একটা আর্টিকেল বানাইছি। তুমি বলছে না আমার দেওয়া লাগবে না, আমি পারবো। তো এই যে আপনারা এই কথা বলার কারণ কি? এই যে পলিটিক্যাল পয়েন্ট, ভাই আপনি ইংরেজি শিখতে পারবেন তখনই যখন আপনার সারাউন্ডিং আপনি ইংলিশ বলতে পারতেছেন। এখন আমাদের তো এই সুযোগ নাই, তাইলে আপনি কি করতে হবে? তাদের দেশের সব কাহিনী নিয়ে পড়ে থাকবেন। এই কথা কেউ বলে নাই আপনাকে। তাদের দেশের পলিটিক্যাল কাহিনী নিয়ে পড়ে থাকবেন, তাদের দেশে আজকে একটা ছবি রিলিজ হয়েছে, সেই ছবি কাহিনী নিয়ে কি ভাইরাল নিউজের কাহিনী নিয়ে পড়ে থাকবেন, তাদের দেশের কালচার নিয়ে পড়ে থাকবেন, তাদের দেশে সবকিছু নিয়ে পড়ে থাকবেন। ভাই ইংরেজি জানবেন কেন? জানবেন জানেন? কারণ আপনার একটু আগ্রহ তৈরি হবে যে আচ্ছা, আহ, বারাক তো হাইরা গেল, বা কি বলে বাইডেন তো ট্রাম্পের কাছে বিতর্কে হারলো, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, তখন আপনি ইংরেজি জানবেন। তাইলে আপনার এই জিনিসগুলো একটু আগ্রহ তৈরি করতে হবে। But we classified at the time of Bangladesh creation. মানর, এই জুই, আমার পানি দিও। What we classified. আচ্ছা, এটা কোন টেন্স? Sir, what we classify past indefinite. Past simple. Okay, good. Subject V2. Subject V2. এই দেখেন ভাই, Classified. এই যে past simple এর অ্যাক্টিভ, এই যে সাবজেক্ট রাসেল ভাই আপনার ভিডিওটা অফ রাখলে ভালো হয় মনে হয়। V2। হ্যাঁ, এই যে V2, সাবজেক্ট V2, এটা হচ্ছে past simple। এখানে বেসিক অনেকে আছে, তাদের জন্য এই হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে V2, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই এট, ভাই সহজ কথা, আই এট পাস্ট সিম্পল টেন্স, খুব গুরুত্বপূর্ণ টেন্স এটা ভাই, গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। তো এবার আসেন, হোয়াট উই ক্লাসিফাইড এট দ্য টাইম অফ বাংলাদেশ ক্রিয়েশন, বাংলাদেশের সৃষ্টির সময় আমরা যেই বিষয়টা, যেই জিনিসটাকে ক্লাসিফাইড করছি কি হিসাবে, অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট রেজিম, ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন সরকার। যেমন পাকিস্তানের সরকারটা হচ্ছে আমরা একটা ট্রানজিশনাল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারমিডিয়েট রেজিম সম্পর্কে অনেক টার্ম আছে। হোয়াট ইজ ইন্টারমিডিয়েট রেজিম? তো পাকিস্তানরা আইসছে, তারা কিন্তু আমাদের দেশের কোনো এমন না যে আমাদের দেশের তারা অনেক উপকার করছে বলে তারা দেশটা পাইছে, অথবা তারা আমাদের দেশটা দাবি করে বলেই তারা আমাদের দেশটা পাইছে। তারা আমাদের দেশটা পাইছে হলে হুজুগে, মানে বললো যে উনি মুসলমান, এই কারণে আমরা মুসলমান, এই কারণে আমরা একসাথে থাকতেছি। বিষয়টা জাস্ট এইভাবে হয়েছে। কিন্তু ভৌগোলিক ভাবে কালচার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু দিয়াই, অথবা আমাদের অর্থনীতি দিয়া, অথবা যে কোনো ভাবে হোক তাদেরকে থাকার কোনো কারণ ছিল না। কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে ধর্মের কেন্দ্রিতে। এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা স্বাভাবিকভাবেই সবাই জানতো যে এটা ভেঙে যাবে। তারপরে আবার ভৌগোলিক দিক থেকেও আপনার কত, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, অনেক দূরত্ব আমাদের। তা আমাদের এই যে দুইটা দেশ একসাথে দিছে, এই বিভিন্ন বিষয় দিয়ে এই যে মানে একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেজিম। তো সেই সময় এই ইন্টারমিডিয়েট রেজিম যে জিনিসটা, সেটার দ্বারা যেমন এমন জিনিস বোঝাচ্ছে, নেগেটিভ জিনিস, যে ইন্টারমিডিয়েট রেজিম দ্বারা সেই দেশের কোনো উন্নতি হয় না, সে দেশের মানুষ খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। বলছে আমরা যেই সময় বাংলাদেশের সৃষ্টির সময় যে যে সমস্যাটা ছিল, হ্যাজ বিকাম এ ফুল ফ্লেজড ক্যাপিটালিস্ট রেজিম। বলছে হোয়াট ই ক্লাসিফাইড এট দ্য টাইম অফ বাংলাদেশ ক্রিয়েশন অ্যাজ এন ইন্টারমিডিয়েট রেজিম। এখানে কিন্তু এইটুক পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। কার সাবজেক্ট? হ্যাজ বিকাম, ভার্বের সাবজেক্ট। এবং এটা একটা নাউন ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, যেমন আমার এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার আমি লিখে দিছি। এই যে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ আপনারা দেখবেন প্রতিদিনই আমি বলবো যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে হ্যাজ বিকাম এর আগ পর্যন্ত এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ অংশটুকু, এই সাবঅর্ডিনেট ক্লজ অংশটুকু নাউন ক্লজও হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হইতে পারে, আবার অ্যাডভার্ব ক্লজও হইতে পারে। এখন নাউন ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা সেটা কোন ক্লজ, এটা যদি আপনি জানেন, you have completed all the level of English in grammar. Virtually this is the toughest part of English grammar. এখন what we classified at the time of Bangladesh creation as an intermediate regime, যে সময় বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তখন যে সরকার ছিল সেটা ছিল একটা intermediate regime, has become a fully fledged capitalist regime, fully captured by not
just by the capitalist in general but by a segment of that particular class has become, মানে এখানে আবার প্রেজেন্ট টেন্সে চলে আসছে। তখন আমাদের দেশটা ছিল একটা খারাপ সময় পার করছিল, এখন সেই খারাপ সময়টা অন্যভাবে আমাদের ফুল ফ্লেজে পূর্ণ দমে আমাদের দেশটা এখন ক্যাপিটালিস্ট রাষ্ট্র হয়ে গেছে, ক্যাপিটালিস্ট রাষ্ট্র। তখন ছিল ইন্টারমিডিয়েট রেজিম, যেটাও খারাপ। এখন হচ্ছে ক্যাপিটালিস্ট রাষ্ট্র, সেটাও খারাপ। এখন ক্যাপিটালিস্ট রেজিম বলতে কি বোঝায় বলেন তো ভাই? শুনেন, সব ইংরেজি জানলে হবে না, অনেক টার্ম জানতে হবে। হোয়াট ইজ ক্যাপিটালিস্ট রেজিম? capitalist regime. ক্যাপিটালিস্ট হচ্ছে আহ, পুঁজিবাদী। পুঁজিবাদী অর্থনীতি। আর একটু এক্সপ্লেন করতে পারবেন? যেমন ধরেন, আমরা আগে আমাদের বেকারি ছিল, বেকারি থেকে পাউরুটি বিস্কুট আমরা খাইতাম। এখন দেখেন প্যাকেটে অল টাইম কোম্পানি, ট্রান্সকম কোম্পানি, বিভিন্ন কোম্পানি সব পণ্য প্যাকেটজাত করে ফেলছে। করতে 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 এখন বেকারি আমার চাচা থাকতো বা মামার থাকতো, তা সে 10 জন লোক নিয়োগ করতো, সে লভ্যাংশ, অর্থনীতির একটা ব্যাপক ডিস্ট্রিবিউশন ছিল। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশে এখন 8-10টা কোম্পানি সব টাকার নিয়ে বসে আছে, তারা চাইলে বাজার নাড়াইতে পারে, উঠাইতে পারে। এই অর্থনীতিটা হচ্ছে ক্যাপিটালিস্ট অর্থনীতি হয়ে গেছে। মানে এবং যারা পুঁজিবাদী যেটা। পুঁজিবাদী অর্থনীতি, এবং যারা এখন আইন বানায়, রাষ্ট্র পরিচালনা করে, যে কি কি জানি, যমুনা নামে একটা ছেলে, ওই যে সুবান রহমান না জানি কি, ওই যে ছেলেটা একটা সায়েম মেয়েকে- সোবহান। হ্যাঁ, রায়ন সুবান। Suban, Ryan Suban. সায়েম হ্যাঁ, ও কিন্তু একটা মেয়েরে ওই যে মারা গেছে, সুইসাইড করছে, তার কিন্তু বিচার করতে পারে না। জি 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 মুন্নি। এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, আপনি কি বলবেন, আপনার অনেক পলিসি বানায় বড় লোকদের বাঁচানোর জন্য। কিছু করার নাই সরকারের, কারণ সরকারের বলে দেয় তোমরা কিন্তু ক্ষমতা থেকে নামাই দিব, ডাইরেক্ট ফোন করে তুই 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 করে বলে দেয়, তোর মন্ত্রী ওরা সরাইয়া দাও, এরপর সরকার শেখ হাসিনা সরাইয়া দেয়। এত পাওয়ারফুল ওরা, আর কারণ হচ্ছে এটা ক্যাপিটালিস্ট রেজিম। বলতেছে যখন আমাদের দেশটা খারাপ অবস্থায় ছিল সৃষ্টির সময়, এখনো খারাপ, কারণ হচ্ছে এখন দেশটা ফুল ফ্লেজড ক্যাপিটালিস্ট একটা রাষ্ট্র হয়ে গেছে, ফুললি ক্যাপচার্ড বাই নট জাস্ট বাই দ্য ক্যাপিটালিস্ট ইন জেনারেল। এবং যারা দেশটা দখল করে আছে তারা শুধু ক্যাপিটালিস্টই না, হ্যাঁ, শুধু বাই দ্য ক্যাপিটালিস্ট ইন জেনারেল, শুধু পুঁজিবাদীরাই দেশটা দখল করে নাই, বাট বাই এ সেগমেন্ট অফ দ্য পার্টিকুলার ক্লাস। এটা মানে আমলাদেরকে বোঝাচ্ছে, সমাজে একটা নির্দিষ্ট শ্রেণী দেশটাকে দখল করে রাখছে, মানে আমলা আর এই ব্যবসায়ীরা আর পলিটিশিয়ানরা মিলাইয়া বলতেছে। সোবহান, এই যিনি আজকের আর্টিকেলটা লিখছে, উনি বলছে, তার পরিচয় দিচ্ছে অলসো দ্য চেয়ারম্যান অফ দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ। তো সেন্টার ফর পলিসি ডায়ালগের উনি চেয়ারম্যান। তো এইখানে কিন্তু এটা ওনার একটা ওনার একটা পদ বলে দিছে, তো কমা দেওয়ার পরে এইগুলো আসে, এগুলো কমা শেষ করতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের ভার্ব হচ্ছে টাচড। টাচড আপন দ্য ইস্যু বলার অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট অ্যাপোজিশন। অ্যাপোজিশনের মতো, রাইট? বলছে অলসো অলসো টাচড আপন দ্য ইস্যু। টাচ, দেখেন কত জিনিস, আপনি কিন্তু টাচ অর্থ জানেন, আপন অর্থ জানেন, ইস্যু অর্থ জানেন, কিন্তু এখানে টাচ আপন ইস্যু অর্থ হচ্ছে একটা, উনি 10টা টপিক নিয়ে কথা, 3টা টপিক নিয়ে কথা বলছে পাশাপাশি উনি। যেমন ধরেন একজন বিচারক আসছে, বিচারক আইসা আমাদের আহ, 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 জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। তারপরে তিনি আহ, কি নিয়ে কথা বলছে, তারপর তিনি একটা সংসার ভেঙে যায়, যৌতুক নিয়ে কথা বলছে। তাহলে আমরা এই যে একটা টপিক নিয়ে কথা বলা, টাচ আপন একটা টপিক টাচ করছে। সোবহান টাচড আপন দ্য ইস্যু অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেটস। ব্যাংকের কার্যকর ইন্টারেস্ট রেট নিয়েও কথা বলছে। ইফ ইফ কোন ক্লজ, কোন কনজাংশন বলেন তো? ইফটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে এখানে একটা বিকজ পাইছিলাম আমরা সম্ভবত, বিকজ এর মতো সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে, ইফটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করবে। ইফটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের শুরুতে আছে, ওই সময় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের শেষে পাইছি আমরা। এই যে শেষে, প্রথমে মেইন ক্লজ, এখানে শেষে পাওয়াতে মেইন ক্লজের পরে কমা বসে না, কিন্তু প্রথমে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন কিন্তু কমা বসে। যেহেতু এখানে প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ, সহজ কথা ভাই, মেইন ক্লজ থাকলে কমা বসে না, সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কমা বসে। ইফ এ লোন ইজ নট রিপেইড, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। ইফ এ লোন
ইফ এ লোন ইজ নট রিপেড, যদি একটা লোন পরিশোধ করা না হয় ইন 10 or 15 years, 10 থেকে 15 বছরের মধ্যে, অর্থাৎ এই যে ক্যাপিটালিস্ট রাষ্ট্রের একটা বড় সমস্যা হচ্ছে এই টাকাগুলো ওরা নিয়ে যায় ব্যাংক থেকে উঠায়া। কারণ আপনি বলবে আমি ব্যবসা করি, আমার এই ব্যাংক কোম্পানির কাগজপত্র দেখায়। ইফ এ লোন ইজ নট রিপেড ইন 10 or 15 years, 10-15 বছর যদি কোনো কোম্পানি, কোনো এন্টিটি, কোনো পার্সন, ইন্ডিভিজুয়াল লোন নিয়ে সেটা পে না করে, সেই ব্যাপারে বলছে। ইফ এ লোন ইজ নট রিপেড, যদি লোন শোধ না করা হয় 10 থেকে 15 বছরে, দেন দা অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট বিকামস মাচ লাওয়ার, তখন ইন্টারেস্ট রেট আরো কমে যায়। যেমন আমি বলেন 9% ইন্টারেস্ট রেট অথবা 13% ইন্টারেস্ট রেট আপনি আজকে দিচ্ছেন, কিন্তু আপনি এই টাকা না দিয়ে 15 বছর পরে আবার 9% ইন্টারেস্ট এই টাকাটা দিচ্ছেন, কিন্তু এতদিন যে আপনি যার টাকা রাখছেন সেই টাকা যদি কোনো আমানতকারী টাকা হয়, সে কিন্তু এতদিন পর্যন্ত ব্যাংকের কাছ থেকে আমানতের লভ্যাংশ নিতে থাকবে। অর্থাৎ আপনি 15 বছর পরে আবার 13% ইন্টারেস্ট দিলে সেটা কিন্তু আপনার যে ইন্টারেস্ট রেটটা, আপনি কিন্তু ব্যাংকে ঠকাচ্ছেন, রাষ্ট্রকে ঠকাচ্ছেন। অনেকে এরকম করছে আর কি, লোনের টাকা শোধ করছে না অথবা পরে করছে। দ্য ইন্টারেস্ট রেট ইজ ওয়াইডলি আনইকুয়াল, আমাদের দেশে ইন্টারেস্ট রেট অসম, ডিপেন্ডিং অন ওয়েদার ইউ আর অ্যাকচুয়ালি রিপেইং ইউর লোনস। এবং এটা ওয়েদারটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, বিকজ ইফ ওয়েদার, এগুলো তিনটাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। বলছে এক এক জায়গায় এক এক রকম ইন্টারেস্ট রেট। এটা কিসের উপরে নির্ভর করে? আপনাদের টাকা শোধ করার উপরে। আপনি যদি টাকা আজকে না দেন, 10 বছর পরে টাকা দেন, তখন আপনি ইন্টারেস্ট যদি 9% দেন, আপনি কিন্তু গেইনার। কারণ আপনি এতদিন 1 কোটি টাকা রাখছেন, 1 কোটি টাকা তো 2 কোটি টাকা বা হয়ে গেছে ভাই। এরকম দ্য ডিফল্ট কালচার হচ্ছে লোন না দেওয়ার এই কালচারটা, এটুকের দ্বারা লোন না দেওয়ার বিষয়টা বলছে আর কি। তো বলছে দ্য ডিফল্ট কালচার, অর্থাৎ এই যে লোন না দেওয়ার কালচার হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে এ ডিস্টরশন, একটা ডিস্টরশন অর্থ হচ্ছে কোনো কিছুর নেগেটিভ জিনিস। ধ্বংসাত্মক হ্যাঁ, বলেন তো। মানে বিকৃতি, একটা বিকৃত অবস্থা বোঝাচ্ছে। বিকৃত অবস্থা, ধ্বংস করা স্যার, ধ্বংস করা। হ্যাঁ, বিকৃতি, ডিস্টরশন। যেমন ধরেন আমি আজকে আপনাদেরকে ভালো পড়াইছি, এখন আপনি আমাকে পছন্দ করেন না। হ্যাঁ, ভালো পড়ার সত্ত্বে একটু পছন্দ করেন, আপনি আরেকজনকে বলেন না স্যার তো ভালো পড়ায় না, ভাইয়া তো ভালো পড়ায় না। এই যে সত্যটাকে মিথ্যা বললেন, এটা হচ্ছে ডিস্টরশন। অথবা আপনার একটা গল্প আপনি শুনছেন যে রাজার মেয়ে বিয়ে করছে বেদের ছেলেরে, রাজার মেয়ে বিয়ে করছে আরেক রাজার ছেলেরে, কিন্তু আপনি যা বলেন না রাজার মেয়ে বেদের ছেলের বিয়ে করছে, তাহলে ঘটনাটা এই যে বিকৃতি করলেন, এটা হচ্ছে ডিস্টরশন। বলছে এই যে ডিফল্ট কালচার, অর্থাৎ এই যে ক্যাপিটালিস্ট বিজনেসম্যানেরা, বড় বড় ব্যবসায়ীরা টাকা না দেয়া যে ব্যাংকে টাকা মাইরা খায়, ডিফল্ট কালচার, সংস্কৃতিটা তো এটা একটা বিকৃতি সৃষ্টি করছে ইন দা সেটিং অফ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে দেশের। পলিটিক্যাল প্যাট্রোনেজ, রাজনীতি ব্যাকআপ আর কি। প্যাট্রোনেজ অর্থ পৃষ্ঠপোষকতা। যেমন আমি একজন বড় ব্যবসায়ী, আমার একজন রাজনীতি নেতা আছে, এমপি আছে, সে আমারে বলে দিল তুমি 60-70 লাখ টাকা লোনে উঠায় নিয়ে যাও, নিয়ে 5-10 বছর আমি বলে দিব নে, তোমার ওই লোনের ইন্টারেস্ট কাটবে না, আসল নকল কিছুই কাটবে না, তুমি এটা রাখো যতদিন পারো, তারপর আটকে গেলো, টাকাটা দিয়ে দিও। এটা হচ্ছে পলিটিক্যাল প্যাট্রোনেজ। পলিটিক্যাল প্যাট্রোনেজ বিকেম কোন টেন্স বলেন তো? Became past indefinite স্যার। ফার্স্ট ইনডিফিনিট, বিকাম। বলছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বিকাম দ্য মেইন ক্রাইটেরিয়া ফর ল্যান্ডিং, অর্থাৎ টাকা ধার পাওয়া, ধার দেওয়ার মানে ব্যাংক ধার যে দিবে, আপনার পলিটিক্যাল প্যাট্রোনেজ ছাড়া এটা এটা প্রধান ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনার লোন নেওয়ার ফাইলের মধ্যে রাজনৈতিক নেতা সিগনেচার করে দিবেন। ইফ ইউ ওয়ার ল্যান্ডিং টু এ পলিটিক্যালি প্যাট্রোনাইজড ক্লাস, অর্থাৎ যদি কোনো ব্যাংক, ইউমানি ব্যাংক টাকা ধার দেয় কেমন, পলিটিক্যালি প্যাট্রোনাইজ ক্লাস, অর্থাৎ রাজনীতি ব্যাকআপ পাওয়া কোনো মানুষের কেউ যদি টাকা ধার দেয় কোনো ব্যাংক, দ্যাট প্যাট্রোনেজ উড দেম বিকাম এ পলিটিক্যাল রিসোর্স। তারপরে যদি তুমি পলিটিক্যাল কোনো মানুষকে টাকা ধার দাও, তাহলে সেই যে প্যাট্রোনেজটা, যে লোকটা তোমাকে আহ রাজনৈতিক ভাবে ব্যাকআপ দিবে, সেই লোকটা যেহেতু তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, এই কারণে সেই লোকটা, এখানে প্যাট্রোনেজ বালি সেই লোকটা, যে লোকটা পলিটিক্যাল লোকটা, উড দেন বিকাম এ পলিটিক্যাল রিসোর্স, পরবর্তীতে সেই লোকটা তোমার একজন সম্পদ হয়ে যাবে। আমি ব্যাংকার, আমি যদি একজন পলিটিক্যাল প্যাট্রোনেজ ক্লাসে টাকা ধার দেই,
সেই লোকটা একসময় আমার সম্পদ হয়ে যাবে, পলিটিক্যাল সম্পদ, শক্তি হয়ে যাবে। তার মানে আমার একজন পলিটিক্যাল, আমি ব্যাংকার, আর পলিটিক্যাল একজন পার্সনের সাথে আমার ভালো সখ্যতা হলো, এন্ড দ্যাট পলিটিক্যাল রিসোর্স, এই রাজনৈতিক মানে অস্ত্র ব্যবহার করে উড দেন বি ইউজড, এবং সেই অস্ত্র পরবর্তীতে ব্যবহার করা হবে, উড বি ইউজড। এখানে দেখেন এই রিসোর্স উড বি ইউজড, প্যাসিভ ভয়েস, এই অস্ত্র ব্যবহার করা হবে টু এনশিওর দ্যাট ইউর লোনস আর নট ইফেক্টিভলি কালেক্টেড। এবং তুমি আস্তে আস্তে এই পলিটিক্যাল মানুষের ব্যাকআপ নিয়ে তুমি আস্তে আস্তে জায়গায় 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 কু জায়গায় লোন লোন দিবা, এবং লোনস আর নট ইফেক্টিভলি কালেক্টেড, তুমি লোন কালেক্ট না করলেও বেঁচে যাইবা। ওয়ান্স দ্যাট হ্যাপেন, একবার এরকম শুরু হয়ে গেলে, দ্যাট ক্লাস দেন বিকেম মোর এম্পাওয়ার্ড, ওই ব্যাংকার এবং পলিটিক্যাল প্যাট্রনের সবাই মিলা সবাই আরো শক্তিশালী হয়ে যায়। তারপর আমরা এখানে বিজনেসম্যান, এটা এগুলোরে বলে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফি কিন্তু খুব পাওয়ারফুল জিনিস যে কোনো ডেটার প্রেজেন্টেশনের। ইনফোগ্রাফি করে অনেকে অনলাইনে অনেক টাকা উপার্জন করে। যেমন আপনি ইউকে এর গত 6 মাসের পলিটিক্স কে এরকম একটা ডাটার মধ্যে নিয়ে আসলেন, লিবার পার্টি তার কনজারভেটিভ পার্টি, এরকম ডেটা দিয়ে দিন। এখানে কি বলছে? বিজনেস ইন পার্লামেন্ট, বিজনেসম্যান ইন পার্লামেন্ট, সরি, এই যে আমাদের সংসদে কি পরিমাণ ব্যবসায়ী আছে। যে 1990 সালে মাত্র 38 জন ছিল, এইখানে 2019 সালে আইসে 61 জন হয়েছে। তার মানে এই সংখ্যাটা বৃদ্ধি পাইছে, বুঝছে তো। এই এরা 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 যে এমপি হয়, বৈশা বৈশা এমন সব আইন বানায়, 9% ইন্টারেস্টের আইন বানায় এই 9% ইন্টারেস্ট, যেখানে ইনফ্লেশন 10%, পরে আমরা পাবো এটা আস্তে আস্তে। এখন যে দেশে ইনফ্লেশন 10%, সেই দেশে যদি আপনি 9% ইন্টারেস্টে টাকা নেন, নিয়ে যদি আপনি ঘরে রাইখে দেন, তাও আপনার লাভ। কারণ হচ্ছে আপনার আপনি ইনফ্লেশনই 10%, আপনি মাত্র 9% ইন্টারেস্টে লোন নিচ্ছেন। সবসময় লোন হয় ইনফ্লেশনের চাইতে অনেক বেশি রেটে, 12-13% হয়ে। দেন এই বিষয়গুলো জানতে হবে, তাহলে আর্টিকেল বুঝবেন। তা আপনি সবসময় যে ইংরেজির কারণে আর ইংরেজি বুঝেন না তা কিন্তু নয়, অনেক কিছু আপনি জেনারেল নলেজের কারণে ইংরেজি জানেন না। দেন রিকোয়ার্ড পলিটিক্যাল ক্যাপাবিলিটিস অ্যান্ড পলিটিক্যাল, দেন দেন ও দেটা হচ্ছে এখানে সাবজেক্ট, দে অ্যাকোয়ার্ড, তারা অর্জন করে বা তারা পলিটিক্যাল ক্যাপাবিলিটিস। এই ব্যবসায়ীদের সম্পর্কে এই ব্যবসায়ীরা কিন্তু দে হইছে, এই ব্যবসায়ীরা অ্যাকোয়ার অর্জন করে পলিটিক্যাল ক্যাপাবিলিটিস, এমপি হয়ে তারা রাজনৈতিক শক্তি পায়, এন্ড পলিটিক্যাল স্ট্রেংথ, দুটো জিনিস তারা পেয়ে যায়। তারপরে তারা কি হয়ে যায় অলরেডি বলে ফেলছি, and you then evolved from a fabricated capitalist class into a perfectly strong and well-established capitalist class. তো ক্যাপিটালিস্ট ক্লাস কারা? আসলে এরাই হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস। এই বিজনেসম্যানরা হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস। তো এখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এই মানুষগুলো প্রথম ক্যাপিটালিস্ট থাকে, তারপরে যখন তারা রাজনীতির সহচর্যা পায় তখন ইভলভ হয়, তাদের বিকাশ ঘটে। ফেব্রিকেটেড ক্যাপিটালিস্ট ক্লাস, অর্থাৎ তারা প্রথম ফেব্রিকেটেড অর্থ হচ্ছে এখানে আপনার, ফেব্রিকেটেড জিনিসটা হচ্ছে কোনো কিছু সত্য মানে অস্বচ্ছতার অথবা চাদরে ঢেকে রাখা, মানে তারা ক্যাপিটালিস্ট ক্লাস কিন্তু ভদ্রতার চাদরে তাদের আড়াল করে রাখে, এটা হচ্ছে ফেব্রিকেট। দেন ইভলভ ফ্রম, তারপরে তাদের যেই শক্তি পাওয়ার পরে তারা ক্যাপিটালিস্ট ক্লাস থেকে আস্তে আস্তে তাদের ইভলভ ঘটে, চেহারা দেখানো শুরু করে, তাদের ল্যাঞ্জা দেখানো শুরু করে। ইউ দেন ইভলভ ফ্রম এ ফেব্রিকেটেড ক্যাপিটালিস্ট ক্লাস ইনটু এ পারফেক্টলি স্ট্রং এন্ড ওয়েল এস্টাবলিশড ক্যাপিটালিস্ট ক্লাস। এইবার আস্তে আস্তে তারা তাদের শক্তি দেখানো শুরু করে। দ্যাট উড মুভ ইনটু এক্সারসাইজিং পলিটিক্যাল পাওয়ার, আস্তে আস্তে তারা পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে। And you then evolve from a fabricated capitalist class into a perfectly strong. তো ফেব্রিকেটেড অর্থটা বুঝতে পারছি, যে প্রথম যে ব্যবসায়ীরা প্রথম তারা আসলে তারা যে দুরভিসন্ধি আছে ক্যাপিটালিস্ট, এটা আসলে ঢেকে রাখে। আস্তে আস্তে তারা ইভলভ করে সেখান থেকে, এবং আস্তে আস্তে শক্তিশালী এবং সব ইস্টাবলিশড একজন ক্যাপিটালিস্ট শ্রেণী হয়ে যায় তারা যখন রাজনীতির শক্তি পায়। that would move into exercising political power, যারা সংসদে যায় তাদের
রাজনৈতিক শক্তি ব্যবহার করবে। হ্যাঁ, ক্রনিজম, আমরা ক্রনিজম শব্দের অর্থটা দেখবো। ক্রনিজম শব্দটা অনেকটা আপনার আহ নিজের কাছের মানুষের প্রতি টান, আমরা যেটা স্বজনপ্রীতি বলি। অ্যাপয়েন্টমেন্ট অফ ফ্রেন্ডস অ্যাসোসিয়েটস টু দ্য পজিশন অফ অথরিটি। আমরা প্রায় দেখি যে মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়, সচিব বানানো হয়, সেনাবাহিনীর প্রধান বানানো হয়, র্যাবের প্রধান, পুলিশের প্রধান বানানো হয়। অ্যাপয়েন্টমেন্ট পজিশন অফ অথরিটি কারে বানাইবেন? ফ্রেন্ডস কে বানাইবেন, অ্যাসোসিয়েটস রে বানাইবেন, কাছের মানুষরে যদি আপনি সুবিধা দেন উইদাউট প্রপার রিগার্ড টু দেয়ার কোয়ালিফিকেশন, তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেন তাদের যোগ্যতার চাইতে, সেটা হচ্ছে ক্রোনিজম। ক্রোনিজম এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আইএসএম থাকলে, এবং আমরা আরেকটা শব্দটা পাইছিলাম কি যেন, ব্যুরোক্রেসি, সিওয়াই থাকলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলতে পারি যে বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ডস, অ্যাসোসিয়েটস, কাছের মানুষকে ক্ষমতার মান সনদে বসানোর, তাদের যোগ্যতা কথা তোয়াক্কা না করে, সেটা হচ্ছে ক্রনিজম। আমরা জানতে পারলাম। তাসান, হ্যাঁ, এখানে ক্রনিজম বিকেম এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অর্থাৎ স্বজনপ্রীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের দেশে। বিকজ রেহমান সোয়ান বলছে কথা, কারণ হচ্ছে ওয়াইল্ড অল ক্যাপিটালিস্ট ক্লাসেস, সকল পুঁজিবাদী মানুষগুলো আর ক্রিয়েটেড ডমিনেন্ট, তারা সবাই জন্মগতভাবেই একটু ডমিনেন্ট হয়, মানে তারা চায় তাদের ক্ষমতাটা এখানে পার্মানেন্ট করার জন্য। সাম অ্যামংস্ট দেম, এই ক্যাপিটালিস্ট ক্লাসের কিছু মানুষ আছে, তাদের মধ্যে কিছু মানুষ আছে আর মোর ডমিনেন্ট, কেউ আছে আর একজন আরেকজনের চাইতে আরো বেশি ডমিনেন্ট দেন আদার, আরেকজনের চাইতে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য নেচার অফ দ্য প্রবলেম। বাংলাদেশ ব্যাংকিং সেক্টর ইজ বিয়ারিং দ্য বার্ন্ট, এখানে বিয়ার দ্য ব্রান্ট অফ সামথিং, এটা একটা ইডিওমেটিক্যাল ব্যবহার। বিয়ার দ্য বার্ন্ট অফ সামথিং অর্থ হচ্ছে কোনো কিছুর খারাপ আঘাতে আপনি কষ্ট বয়ে যাওয়া। যেমন ধরেন আমাদের দেশে সিডরের আঘাতে সুন্দরবন এখনো ভালো মতো সাজায় গোছায় তীরে ছবি হইতে পারছে না, তাহলে আমি এটা বলতে পারি সুন্দরবন ইজ স্টিল বিয়ারিং দ্য বার্ন্ট অফ দ্য সিডর ইন 2008 ফর এক্সাম্পল। আমি জানি না কত সালে, এখন মনে নাই। তাহলে বিয়ার দ্য বার্ন্ট অফ সামথিং, বলেন বিয়ার দ্য বার্ন্ট অফ সামথিং অর্থ হচ্ছে, আমরা যদি দেখি এই যে টু বিয়ার দ্য বার্ন্ট অফ সামথিং অর্থ হচ্ছে টু বিয়ার দ্য বার্ন্ট অফ সামথিং আনপ্লিজেন্ট মিনস টু সাফার দ্য মেইন পার্ট অর ফোর্স অফ ইট। কোনো নেগেটিভ জিনিস, আনপ্লিজেন্ট জিনিস আপনি সাফার করা। ইয়াং পিপল আর বেয়ারিং দ্য বার্ন্ট অফ আনএমপ্লয়মেন্ট, এই যে নেগেটিভ জিনিস। আমি ওখানে বলছি সুন্দরবন আর বিয়ারিং দ্য বার্ন্ট অফ সিডর, নেগেটিভ জিনিস। এ চাইল্ড হেড টেন্ডস টু টেক, তো আরেকটা জিনিস মনে রাখবেন, বিয়ার দ্য টু বিয়ার দ্য বার্ন্ট অফ হইতে পারে অথবা টু টেক দ্য বার্ন্ট অফ, একই জিনিস। দেখেন কেন আপনার শুধু আজকের ক্লাসটা এইটুকু শিখতেই হবে। এবং এগুলোরে এখানে বলছে ফ্রেজ, অথবা এটা ইডিয়মও বলতে পারবেন আপনি। চার্লস হেড টেন্ডস টু টেক দ্য বার্ন্ট অফ এনি ফল, অর্থাৎ যে কোনো সময় বাচ্চাদের মাথা, মানে ওই যে বাচ্চারা হাঁটতে পারে না, পড়ে যেতে পারে। তো বিয়ার দ্য বার্ন্ট অফ অথবা টেক দ্য বার্ন্ট অফ, টু বিয়ার দ্য বার্ন্ট অফ অথবা টু টেক দ্য বার্ন্ট অফ, এরকম। বাংলাদেশ ইজ ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ইজ বেয়ারিং দ্য বার্ন্ট অফ পলিটিক্যাল বায়াস, বাংলাদেশ ব্যাংক সেক্টর বর্তমানে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে ভুগতেছে। বাংলাদেশ সরকার কিছু ব্যাংক অনুমোদন দিচ্ছে, লুটপাটের ব্যবস্থা করছে, আসলে এই বিষয়টা এখানে বলছে। তো এই পলিটিক্যাল বায়াসটা, বায়াস মানে পক্ষপাতিত্ব, কাদের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে? ওয়েলদি অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, বড় লোকের পক্ষপাতিত্ব করা হয়েছে। এটা আরেকজন বলছে, প্রকাশ পাল এই কথা বলছে। তিনি ওই যে এক ভাই বলছে অ্যাপোজিশন, এটা হচ্ছে প্রকাশ পালের পরিচয়। অ্যাপোজিশন দিয়ে বলবে প্রফেসর অফ ইকোনমিক্স এট দ্য স্টেট ইউনিভার্সিটি অফ নিউ এট পর্টল্যান্ড, পর্টল্যান্ডের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে তিনি এই কথা বলছে। তিনি হচ্ছে এই নিউ ইয়র্কের ইকোনমিক্স এর প্রফেসর, যার নাম হচ্ছে প্রকাশ পাল। বিকজ প্রকাশ পাল এই কথা বলছে যে ভাই বাংলাদেশিরা, তোমাদের বর্তমানে ব্যাংকে খারাপ অবস্থার কারণ হচ্ছে পলিটিক্যাল বায়াসনেস, বড় লোকদেরকে সুবিধা করে দিছো তোমরা টাকা লুটপাট করে নেওয়ার জন্য।
দ্য ব্যাংকিং সেক্টর ইজ পেইং দ্য প্রাইস, পে দ্য প্রাইস, এটাও একটা figurative ব্যবহার। যেমন আমি যদি বলি আই স্মোক for 30 years, now I have bronchitis disease, I am paying the price of my smoking, pay the something, pay the price of something. The banking sector is paying the price of political favoritism, এখানে favoritism আর এখানে পাইছিলাম কি জানো, ক্রনিজম, এগুলো একই জিনিস, 19-20। ক্রনিজম, ক্রনিজম মানে কাছের মানুষকে শক্তিশালী জায়গায় রাখা, পাওয়ারফুল জায়গায় রাখা, কেমন? তো এখানে ফেভারিটিজম আর কমিজম একই জিনিস, এই দুটোটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাংকিং সেক্টর মূল্য দিচ্ছে, রাজনৈতিক পক্ষপাতিত্বের মূল্য দিচ্ছে। কার প্রতি পক্ষপাতিত্ব? টুয়ার্ডস দ্য সুপার রিচ। সুপার রিচ অর্থ হচ্ছে অত্যন্ত বড় লোক, এক্সট্রিমলি এক্সট্রা অর্ডিনারি রিচ, অর্থাৎ অনেক বড়লোক মানুষ, যাদেরকে বলছে যে ক্যাপিটালিস্ট ক্লাস। এই ক্যাপিটালিস্ট ক্লাসকে সুবিধার মূল্য দিচ্ছে এখন বাংলাদেশের ব্যাংকগুলো। দিস স্টার্টেড উইথ দ্য ইন্টারেস্টেড ক্যাপ। এই যে এই মানুষের যে সুবিধা দিছে, সুবিধাটা আসলে কবে থেকে দেওয়া শুরু হয়েছে? আমি যে এলোমেলো ভাবে বা ভুল তথ্য বলি, যাই বলি, আসলে কবে থেকে দেওয়া শুরু হয়েছে সেটা তো জানতে হবে। এই তথ্যটা, আসল সুবিধাটা দেওয়া হয়েছে তো কিছু ব্যাংকিং এর পক্ষে, April 2020. সেটা অনেক আগে, কিন্তু এখানে আসলে ঘটনাটা শুরু হয়েছে দিস স্টার্টেড, এই সুবিধা দেওয়াটা, দিসটা মানে এই সুবিধা দেওয়াটা, দিসটা কনফিউজিং, আমার ক্লাস যদি বেশি করে থাকেন শুনবেন। দিসের পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ হচ্ছে দিস। এই দিস যে কোন দিস, এটা সে কাকে রেফার করছে, এগুলো হচ্ছে রেফারেন্স ওয়ার্ড, এর আগে কোনো নাউন আছে, কোনো ফ্রেজ আছে, সেই দিসটা কি, এই সম্পূর্ণ কথাগুলো। দিস স্টার্টেড, এই ফেভারিটিজম, দিসটাকে ফেভারিটিজম বলতে পারেন। এই দিসটাকে এমন কি ধরনের শব্দ মনে থাকে না, ক্রনিজম বলতে পারেন। আমি আবার শব্দ 100 বার না পড়লে মনে থাকে না, এটা আপনাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে। দিস স্টার্টেড উইথ দ্য ইন্টারেস্ট রেট ক্যাপ। ইন্টারেস্ট রেট ক্যাপ, এই যে টার্মটা না জানলে ইংরেজি জানার লাভ নাই। এটা কিন্তু ইন্টারেস্টও জানেন, সুদ বা লাভ, রেট অর্থ হার, ক্যাপ অর্থ হচ্ছে অনেক রকম। যদি কোনো বোতল বা কোনো পাত্রের উপরে যে ঢাকনা থাকে, ওটা টুপি cap হতে টুপি পারে। হ্যাঁ, ওটাও ক্যাপ হতে পারে, পাত্রের উপরটা আবার মাথার উপরে ক্যাপ, কিন্তু ক্যাপ হচ্ছে এখানে ব্যারিয়ার, কন্ট্রোল, সার, মানে সীমা। সীমা ইকোনমিক্স এর ভাষায়, এখানে ব্যাংকের ভাষায় ক্যাপ মানে হচ্ছে সীমা। বলছে এই Post. যে শুরু হয়েছে ইন্টারেস্ট, মানে আমগো বাংলাদেশের ব্যাংক 2020 সালের এপ্রিলে একটা প্রজ্ঞাপন দিয়েছিল যে কোনো ব্যাংক, কোনো কমার্শিয়াল ব্যাংক আর ইন্টারেস্ট 9%-এর বেশি নিতে পারবে না। বিশেষ করে আমাদের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী সদ্য বিদায় অর্থমন্ত্রী এই কাজটা করছে। উনি যখন করছে আমি তো পুরা, আই ওয়াজ ওভার দ্য মুন, আই ওয়াজ ভেরি হ্যাপি, বিকজ আমি অর্থনীতির কিছুই বুঝি না। এই বিষয়টা আসলে নেগেটিভ একটা বিষয়, কারণ ইনফ্লেশন 10%, আপনি যখন 9% করবেন, ইন্টারেস্ট গরিবেরা নেয় না, ইন্টারেস্ট বড়লোকেরা নেয়, ব্যাংক খালি হয়ে যাবে, আর গরিবের আমানতের টাকা বড়লোকের কাছে থাকবে, সে আর টাকা দিবে না। এটা তখন বুঝি নাই, আমি মনে করছি আমি লোন নিব, আমি ভালো, অথবা মানুষ লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করবে। এখন 9% ইন্টারেস্ট করার কারণ ছিল, আমি হ্যাপি হওয়ার কারণ ছিল, এই 9% করবে, মানুষ টাকা নিবে, ইনভেস্ট করবে, টাকার ফ্লো বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, দেশের জিডিপি বাড়বে। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে পরবর্তীতে বর্তমানে আইসা দেখছি যে এই 9% ইন্টারেস্টে যারা লোন নিছে, তারা টাকাটা ইনভেস্ট করে নাই। কারণ এটার একটা ইকোনমিক্স এর ভাষা আছে যে একটা জিডিপির কত পার্সেন্ট, একটা মানে লোন টু জিডিপি, এরকম একটা টার্ম আছে, আমরা পরে জানবো। তো মানে জিডিপির কত পার্সেন্ট ইনভেস্ট করা হয়েছে, জিডিপির মানে আপনার কাছে 100 কোটি টাকা আছে একটা দেশের, এটা হচ্ছে তার জিডিপি। সে 100 কোটি টাকার মধ্যে সে যেমন ইউকে 100 কোটি টাকার মধ্যে ধরেন 50 কোটি টাকা বিনিয়োগ করছে, তাহলে এটা কেবল ইনভেস্টমেন্ট টু জিডিপি রেট। বাংলাদেশ আইসা দেখেন এবার বাজেটে সব দেনা টানা শোধ কইরা বিনিয়োগের টাকা নাই আর, এটাই আর কি আমি বলতেছি। সবাই টাকা নিছে, সব করছে, কিন্তু বিনিয়োগ হয় নাই। দা ইন্টারেস্ট রেট ক্যাপ, অর্থাৎ ইন্টারেস্ট রেটের কন্ট্রোল আর কি, কেম ইনটু ইফেক্ট, কার্যকর হয়েছিল ডিউরিং দ্য প্যান্ডেমিক, করোনার সময়। অলদো ইট হ্যাড
নো কানেকশন উইথ ক্যাবিট। যদিও ইন্টারেস্ট রেটের যে কন্ট্রোল বাধ্যকতা দিয়ে দিছে 9% নিতে হবে, এটা আসলে করোনার কারণে হয় না। এখানে বলছি অলদোটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। দ্য বিজনেসম্যানস হিডেন এজেন্ডা, এই যে অর্থমন্ত্রী যেহেতু একজন ব্যবসায়ী ছিল, তাদের একটা হিডেন এজেন্ডা ছিল। ভাই আপনার, আমি আবার রাজনীতি করি না, আমরা রাজনীতির উদ্দেশ্যে শেখানোর জন্য বোঝার জন্য আমি আসলে বলছি, একটু ক্যান্ডিড ভাবে বলছি আপনাদেরকে। ক্লাসগুলো কাইন্ডলি কাউকেই দিবেন না ক্লাসগুলো। এটা আমার একটা humble request to all of you that never share my class with your younger brother. যেমন আমার এখানে দুইজন ভাই আছে মালয়েশিয়া থেকে। তারা কিন্তু দুই বন্ধু অ্যাপ্লাই মানে আমাকে পে করে ক্লাস করছে, তারা চাইলে একজন আরেকজনের দিতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা পেইড স্টুডেন্ট নাই, তো আসলে ক্লাস করছি, এমনিও ক্লাস করছি। আপনারা শিখুন, সবাই ভালো করুন। ক্লাসটা এই এক কারণে দিবেন না যে শিখুক, সামান্য কিছু টাকা দিয়ে শিখুক, একটু দক্ষিণা দিয়ে টিচারে কিছু টাকা দিক, তাইলে আসলে হয় না আর কি। টাকা না দিলে হয় না, ফ্রি কিছু হয় না, এ কারণে টাকা নেওয়া। আমি আমার স্টুডেন্ট ফ্রি যত স্টুডেন্ট পড়াইছি সেগুলো কোনোটাই লাইনে যায় নাই, কারণ এই জিনিসগুলো সিরিয়াসলি নেয় না মানুষ, এবং মানুষ অবহেলা করে, এবং যে ফি দেয় সে এক সময় পথে বসে যায়। ভাই আমি করছি এই কারণে জানি ক্লাসটা কাউকে দিবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে ক্লাসটা আপনার কাছে যতদিন রাখেন কোনো সমস্যা নেই, বারবার দেখেন, বারবার দেখার মতো জিনিস নাই। কারণ হচ্ছে আপনারা যারা ভাষা শিখেন, আমিও বলছি তো আপনাদেরকে, একটা ভোকাবুলারি আমি একটা পরে শিখছি, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে দেখবেন কাউকে দিবেন না। দা বিজনেসম্যানস হিডেন এজেন্ডা, লুকায়িত এজেন্ডা। এখানে আমরা একটা শব্দ পাইছিলাম যে ফ্যাব্রিকেটেড, এরকম আর কি অনেকটা। হিডেন এজেন্ডা, তাদের একটা সুপ্ত একটা এজেন্ডা ছিল, ওয়াজ টু গেট লোনস, তারা লোন পাবে এট ইফেক্টিভলি জিরো রিয়েল ইন্টারেস্ট রেট। আপনারা দেখতেছেন 9%, কিন্তু 10 বছর পরে যদি আপনি এই টাকা আসল সুদ করেন, সেটা আসলে কোনো, এই কারণে বলছে জিরো রিয়েল ইন্টারেস্ট রেট, আসলে এটা কোনো ইন্টারেস্ট রেটই না। এন্ড দে মেড ইট হ্যাপেন, এবং এটা তারা অর্থমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন করছে। এখানে মেক বারটা কিভাবে ব্যবহার করেছে, ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং এন্ড পাওয়ারফুল বার হচ্ছে মেক, বি ভার্বের পরে। মেক ভার্বটা বি ভার্বের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব, মেক ইট হ্যাপেন। যেমন আমি যদি বলি, যেমন দেখেন, অনেক মানুষের ছেলেবেলায় বলছে তোমাকে দিয়ে হবে না, বাট আই মেড ইট হ্যাপেন, আমি এটা হয়ে দেখাইছি। আই উইল মেক ইট হ্যাপেন, আমি এটা হয়ে দেখাবো, করে দেখাবো। কেমন? মেক সামথিং হ্যাপেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, মেকের পরে এই যে ভার্বটা বি1 ফর্ম বসে, এটার আগে টু একটা উজ্জ আছে। মেকের পরে হেল্পের পরে টুটা সাইলেন্ট থাকে, উজ্জ থাকে। আই উইল মেড ইট টু হ্যাপেন, এরকম আর কি জিনিসটা, এটা ঘটিয়ে দেখাবো। এখন আপনি বলবেন স্যার আমি এটা পারি না মনে হয়। ভাই এটা আপনি বারবার বলেন, তারপর পেরে যাবেন। দ্য ফিনান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, ট্রাইড, চেষ্টা করেছিল, পাস্ট সিম্পল টেন্স, টু জাস্টিফাই দ্য ক্যাপ। এই যে ক্যাপ মানে এই যে ইন্টারেস্ট রেটের সর্বোচ্চ সীমা, ক্যাপ মানে হচ্ছে ব্যারিয়ার, সর্বোচ্চ সীমা। তো অর্থ মন্ত্রণালয় বারবারই তারা চেষ্টা করছে যে না, আমরা আসলে জাস্টিফাই মানে আপনার অবস্থান পরিষ্কার করা, হ্যাঁ আপনি যে ঠিক বলছেন এটা জাস্টিফাই করা, ইন দা নেম অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট। তো অর্থ মন্ত্রণালয় বারবার বলছে না না, এখান থেকে মানুষটা, আমি যেটা মনে করছি, আমি এখান থেকে মানুষ ব্যাংক থেকে টাকা নিবে, নিয়ে নিয়ে জায়গায় জায়গায় ইনভেস্ট করবে, অনেক এমপ্লয়মেন্ট তৈরি হবে, এটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট। হুইচ আর্গুয়েবলি ডিডন্ট শো এনি সাইন অফ ইমপ্রুভমেন্ট, বলছে না প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ে নাই, এনি সাইন অফ, ডিডন্ট শো পাস্ট সিম্পল টেন্স এ নেগেটিভ সেন্টেন্স, ডিডন্ট শো, ডিডন্ট পাস্ট সিম্পল টেন্স এটাও পাস্ট সিম্পল টেন্স। দেখেন এটা নেগেটিভ করেন তো, দ্য ফিনান্স মিনিস্ট্রি ডিড নট ট্রাই, আবার বলেন, দ্য ফিনান্স মিনিস্ট্রি ডিড নট ট্রাই, আবার বলেন, দ্য ফিনান্স মিনিস্ট্রি ডিড নট ট্রাই। The Finnish ministry did not try to ট্রাই justify. কেমন? ট্রাই টু জাস্টিফাই মানে এটা নেগেটিভ সেন্টেন্স বানায় ফেললাম, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বানাতে ডিড নট বসাইতে হয়, আর প্রেজেন্ট সিম্পল টেন্সকে নেগেটিভ বানাইতে ডু নট ডাজ নট বসাইতে হয়। এখন আমরা সহজ কথায় সামারি করে বলবো, ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ করা হয়, ডু ডাজ ডিড দিয়ে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা হয়। বলেন Not it does the negative or interrogative করা হয়। হ্যাঁ, ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ প্রেজেন্ট সিম্পলকে এবং পাস্ট সিম্পলকে নেগেটিভ করা হয়। বলেন Not it does the present and past
সেন্টেন্সকে নেগেটিভ করা হয়, নেগেটিভ করা হয়, ইন্টারগেটিভ করা হয়। ইন্টারোগেটিভও করা হয়। আই গো, আই ডু নট গো। আই ওয়েন্ট, হি ডিডন্ট গো। আই ডু নট গো। হি ওয়েন্ট, হি ডিডন্ট গো। যাক ভাই, এগুলো এই যে ডু ইউ হ্যাঁ, হি ওয়েন্ট, এটারে নেগেটিভ করেন, হি ওয়েন্টটা নেগেটিভ করেন। হি ডিড নট ওয়েন্ট, হি ডিড নট ওয়েন্ট, হি ডিড নট গো। হি ডিড নট গো। হি ডিড নট গো। হি ডিড নট গো। ডু ডাজ ডিড এর পরে ভি ওয়ান বসে, আবার বলেন, জোরে বলেন, ডু ডাজ ডিড এর পরে ভি ওয়ান বসে। বিয়ান বসে, হি ডিড নট গো। ডিড এর পরে ডিডের পরে ভার্বের বি ভার্ব বসে, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এই যে দেখেন, ডিড এর পরে ভি ওয়ান শোড হয় না ভাই, শো হয়েছে। কেমন? ইয়েস। বলতে হুইচ আর্গুমেন্টলি ডিডন্ট শো এনি সাইন অফ ইমপ্রুভমেন্ট, বলছে না, প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলে বাড়ায় নাই, ফলোইং দ্য অ্যাডাপশন অফ দ্য লেন্ডিং রেট ক্যাপ। আচ্ছা, যাই হোক, আমরা এই প্যারাটা শেষ করে আমরা গ্রামার অংশে চলে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ প্যারা, আজকে এটা দিয়ে আমি একটা পিকচারও বানাইছি। ইট ফ্যাসিনেটেড দ্য টাইকুনস। ইট মানে কি জানেন? ইট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, কি বলবো, ল্যান্ডিং রেট ক্যাপ, ইন্টারেস্ট রেট ক্যাপ। আপনি এখান থেকে নিতে পারেন ইন্টারেস্ট রেট ক্যাপ, অর্থাৎ সুদের উপরে ইন্টারেস্টের লিমিটেশন, ব্যারিয়ার, যে ভাই এর উপরে সুদ দিতে পারবো না, এটা আর কি। এই ক্যাপটা, এই ব্যারিয়ারটা ফ্যাসিলিটেট, সুবিধা করে দেওয়া হয়েছিল টু দা টাইকুনস। টাইকুনস অর্থ হচ্ছে এতক্ষণ জাগরে পড়ছি, ক্যাপিটালিস্ট মানুষ, বড় লোকরা। টাইকুন হচ্ছে টাইকুন, ওয়েলদি পাওয়ারফুল পারসন ইন বিজনেস অর ইন্ডাস্ট্রি। ব্যবসা বাণিজ্যে, শিল্পে যারা বড়। কি আম্বানি যেন একজন আছে, মুকেশ আদানি, নাকি? আম্বানি, ভারত, কি আম্বানি? ভারতের মুকেশ আম্বানি। আম্বানি, হ্যাঁ, আম্বানি। বিজনেস টাইকুন, ওনাকে কি বলা হয়? বিজনেস টাইকুন। ভাই এখান থেকে শিখবেন না, আপনি যদি মুকেশ আম্বানির একটা গল্প পড়েন, তার একটা আর্টিকেল পড়েন, ইংরেজি শিখে যাবেন। এই কারণে বলছি, দেশ বিদেশে বিভিন্ন ঘটনা জিনিস জানেন, সবকিছুর সাথে ইনভলভ হয়ে যান, তাহলে শিখবেন। আমার এই ক্লাস, মানে এইভাবে আর্টিকেল টিউটোরিয়াল করে ইংরেজি শিক্ষা, ইংরেজি গ্রামার শিক্ষা ইংরেজি পারবেন না, ইংরেজি শিক্ষা ইংরেজি পারবেন না, অন্যান্য জিনিস শিক্ষা ইংরেজি জানতে হবে। ইট ফ্যাসিলিটেট দ্য টাইকুন, অর্থাৎ ব্যবসায়ীদেরকে, পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে সুবিধা করে দিছে ইন্টারেস্টের মাধ্যমে। কি সুবিধা করছে? টু শিফন অফ, লাস্ট গত 3 শব্দটা শিখছি, শিফন অফ ফান্ডস। ব্যাংক থেকে চুরিয়ে চুরিয়ে ফান্ড নিয়ে যাওয়া, শিফন তো চুরি করে খেয়ে ফেলা, এরকম একটা ছবি দেখাই শিফনের আমি। এ হচ্ছে শিফন, এ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা বলেন তো, পানি এইদিকে আসতেছে না পানি এইদিকে যাচ্ছে? ছোটটা থেকে বড়টা যাচ্ছে। পানি বড় পাত্র থেকে ছোট। আচ্ছা, যারা বড়টার থেকে তারা ছোটটা। বলতে পারবেন, ভাই আমার ভাগ্য হয় নাই, সায়েন্সে পড়ি নাই, জীবন শেষ। এখন এই হচ্ছে শিফন। শিফন শব্দটা আমি সহজে বলি, আমি এক বোতল কোক কিনলাম, কোক কিনার পরে আমি খাবো চিন্তা করছি, কিন্তু আরেকজন লুকায়া পাইপ ঢুকায়া খায়া ফেলছে, এটা হচ্ছে শিফন। কেমন? আবার এই দেখেন, শিফন হচ্ছে ডিসঅনেস্টলি টেক মানি, অসৎ ভাবে টাকা নিয়ে যাওয়া, ফ্রম এন অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান থেকে, মানে অর্গানাইজেশন মানে ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়া, অর এনি আদার সাপ্লাই, এন্ড ইউজ ইট ফর এ পারপাস। তো মানে ডিসঅনেস্টলি নিয়ে যাওয়া আর কি। এখন শিফন জিনিসটা এভাবে না বুঝলে ভাই অনেক কঠিন, এটা কিন্তু একেবারে লাস্ট লেভেলের, অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি। বলছে এই ইন্টারেস্ট রেট ক্যাপটা দেওয়াই হয়েছে ব্যবসায়ী টাইকুনদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, যাতে তারা ফান্ড নিয়ে যেতে পারে ব্যাংক থেকে। বুঝছেন? এবার কত রেটে নিয়ে যাবে, নেয়ার রিয়েল ইন্টারেস্ট রেট, সত্যিকারে কোনো ইন্টারেস্ট রেটই নাই, বরং এটা লাভ। হি সেড, সে কথা বলছে, ওয়াইল প্রেজেন্টিং এ পেপার অন বাংলাদেশ ব্যাংকিং সেক্টর, যখন এই কথা বলছিল। যাক, আজকের আর্টিকেল আমি এখানে এই জায়গায় যাই একটু বিস্তারিত আলোচনা করতে, গ্রামার গুলো একটু দেখাই দিব। আচ্ছা, এ ক্লাস অফ পিপল, এখানে আমাদের জানতে চাইছে টেন্স কি। তো এই সেন্টেন্সের টেন্সটা কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইভলভড, ইভলভড, প্রেজেন্ট পারফেক্ট। নট ক্যাপচার্ড। এটা এটা হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু নট আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট, PERFECT পারফেক্ট। আচ্ছা শুনেন, আপনাদেরকে বলছি পিসি নিতে, কারণ হচ্ছে দেখেন আমি কাজগুলো করছি, আমি চাচ্ছিলাম আপনারা এরকম কাজ করে আপনার লিঙ্কটা
আপনার ডক ফাইলের লিঙ্কটা আমাকে একটু কপি করে জানাবেন, আমি একটু চেক করব আপনার। এটা হচ্ছে আমি একটা আউটকাম নিতে চাচ্ছি আপনাদের। আচ্ছা, মেইন ক্লজ কোনটা এখানে? A class of এ people. ক্লাস এ ক্লাস অফ পিপল বিকজ এর আগ হ্যাভ ইনভলভড ইন বাংলাদেশ। বইয়ের আগ পর্যন্ত, বইয়ের আগ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আপনার মেইন ক্লজ। এই Main অংশটুকু হচ্ছে clause. মেইন ক্লজ। তাহলে আমরা এই অংশটুকুকে আমি একটু কপি করে ফেলবো, কপি করে এখানে মেইন ক্লজের জায়গায় বসিয়ে দেব। এবার আসেন, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? Who have Who? not just captured নট জাস্ট ক্যাপ্চার, আমি পুরোটাই হবে। the state. আচ্ছা, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটুকু এভাবে কপি করলাম, আমি কপি করে সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় আমি রেখে দিলাম। কেমন? এখন একটা জিনিস মনে রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজ আসা মানেই আপনার কাছে প্রশ্ন আসে, সাবঅর্ডিনেট ক্লজটা কি এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? এটা যেহেতু এই হুটা Who এই the double পিপলকে exclusion ব্যাখ্যা দিয়ে করছে, শুরু। কাকে ব্যাখ্যা করছে? এ ক্লাস People. মেইন ক্লজ পিপল, তাদের পিপল। একটা অনেকটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এটা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, এবার আসেন 2 নম্বরটা। 2 নম্বরটাতে আমরা আইডেন্টিফাই করব টেন্স, ইনফিনিটিভ খুঁজবো, সাবঅর্ডিনেট ক্লজ খুঁজবো। 3টা কাজ এখানে আমার, এই 3টা কাজ। টেন্স খুঁজবো, ইনফিনিটিভ খুঁজবো, সাবঅর্ডিনেট ক্লজ খুঁজবো। ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, এটা কোন টেন্স বলেন তো? ইজ গোয়িং So past indefinite আপনার কইছিলেন। ইজ গোয়িং টু, না, ইট ইজ গোইং টু বি ফিউচার টেন্স আমি ভেরি ডিফিকাল্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এটা Oh, future, future, এটা sir. ফিউচার Future অর্থ দেয়। indefinite. ইট ইজ গোয়িং টু ভবিষ্যতে হবে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ভবিষ্যতে হবে। এই কারণে No, no. ফিউচার সিম্পল দিব আমি। আমি তো বলছি জি, জি, বি জি। গোয়িং টু, বি গোয়িং টু, বি গোয়িং টু, আবার বলি বি জি, গোয়িং জি, টু। জি। উইল অর্থ দেয়, কি অর্থ দেয় বলেন তো? উইল অর্থ দেয়, উইল অর্থ। উইল অর্থ দেয়। কেমন? তাহলে এটা টেন্স দিলাম, ফিউচার সিম্পল দিয়ে দিলাম, কেউ ভুল ধরবে না ইনশাল্লাহ, সমস্যা নাই। তারপর আসেন ইনফিনিটিভ কোনটা? টু ডু। Very difficult. ইজ ভেরি ডিফিকাল্ট। মনে রাখবেন ডিফিকাল্টের পরে টু ইনফিনিটিভ বসে। Yes. যেমন আমি যদি আপনাকে বলি ভাই আমার শরীর ভালো না, আমার কাছে ক্লাস নেওয়া খুব কষ্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু দ্য ক্লাস, টু কন্ডাক্ট দ্য ক্লাস, টু To do রান the দ্য ক্লাস। class. Yes. ভেরি ডিফিকাল্ট টু রান দ্য ক্লাস। টু ডু দা হচ্ছে এখানে ইনফিনিটিভ। আর যদি বলতো যে ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ আরেকটা প্রশ্ন করতে পারে আমাকে, ইনফিনিটিভ ফ্রেজ কি? INFINITIV ইনফিনিটিভ PH, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ইনফিনিটিভ ফ্রেজ কতটুকু জানেন? ডু যেতটুকুকে নিবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং, এইটুকু অবজেক্টটা পর্যন্ত আর কি, এটুকু পর্যন্ত নিয়ে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ মানে তো একাধিক জিনিস, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কেমন? খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু? Because this class has থেকে now এইটুকু joined পর্যন্ত hand হচ্ছে in the সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ থেকে এইটুকু হচ্ছে Yes. সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এইটুকুকে সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় রেখে দিব। আমি চাচ্ছি আপনারাও এই কাজগুলো করে আমাকে দেন, তারপর আমরা খুঁজবে। স্যার আমি করছি। করছেন, আমি দেখছি আপনি কি হাতে লিখে দিয়েছেন না? জি। ইনফিনিটিভ সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই সেন্টেন্সে টেন্স কোনটা? ভার্চুয়াল ইভেন্ট ওয়াজ অর্গানাইজড। Past indefinite tense এবং passive voice. হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, এই যে ওয়াজ অর্গানাইজড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। কেমন? তা আমরা এটাকে লিখবো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ওকে, পাস্ট সিম্পল Simple tense. কেমন? তারপর ভয়েস হচ্ছে প্যাসিভ, প্যাসিভ হয়ে গেছে। তারপর এবার আসেন সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, সাবঅর্ডিনেট ক্লজ খুঁজবো। ঠিক আছে, তাইলে আমরা Plus five. সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সে? And এই সব নাউন inter- হচ্ছে সাবজেক্ট। এই কারণে এটা subject. বললাম। Okay. এইটুক সব সাবজেক্ট। একদিন সাবজেক্ট অর্থ জানতেন যে নাউন বা প্রোনাউন, এখানে সম্পূর্ণ ক্লজটাই সাবজেক্ট। ক্লজ যখন সাবজেক্ট হয় সেটা ডেফিনেটলি নাউন ক্লজ। বলেন? ক্লজ যখন সাবজেক্ট হয় সেটা ডেফিনেটলি না। কারণ সাবজেক্টের কাজই, নাউন সাবজেক্ট হতে পারে,
নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে, নাউন ইকুইভ্যালেন্ট সাবজেক্ট হতে পারে, প্রোনাউন সাবজেক্ট হতে পারে। অর্থাৎ নাউনের মানে আসল বিষয়টা নাউন বা প্রোনাউন ছাড়া কেউ তো ভাই সাবজেক্ট হতে পারে না। এই কারণে এইটুক যেহেতু হ্যাজ বিকাম ভার্বের সাবজেক্ট, এই কারণে এটা আবার একটা ক্লজও বটে, এই কারণে এটাকে নাউন ক্লজ বলছি আমি। Yeah. নাউন ক্লজ আস্তে আস্তে পারবেন। আচ্ছা, এবার আসেন ভার্ব কোনটা এই সেন্টেন্সে? Become. হ্যাজ বিকাম। Become. হ্যাজ Has বিকামটা become. হচ্ছে হ্যাজ বিকামটা হচ্ছে ভার্ব। কোন টেন্স বলেন? Has become. Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসেন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? Subordinate. By the capitalized এটাই হচ্ছে in the সাবঅর্ডিনেট, general. এইটাই সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এখনো বুঝেন নাই? এটাই সাবঅর্ডিনেট No, ক্লজ। sir. এই সাবঅর্ডিনেট ক্লজটাই নাউন ক্লজ। Okay. তাহলে স্যার ওই যে এখানে বাট হ্যাঁ, বারটা হচ্ছে, যেহেতু বারটা কোঅর্ডিনেট কনজাংশন, এটা কোঅর্ডিনেট মানে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ তিন প্রকার: মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আবার বলেন। ক্লোজ তিন প্রকার: সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাব মেইন ক্লজ বলেন। সাবঅর্ডিনেট ক্লোজ, মেন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। ক্লজ ক্লজ সম্পর্কে বলি তিন কেমন। প্রকার, ক্লজ হচ্ছে তিন প্রকার। ক্লোজ তিন প্রকার। এক নম্বরে মেন ক্লোজ, মেইন ক্লজ। মেইন ক্লজ আর কি কি নাম আছে? মেন ক্লোজ, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লোজ, আর ইন্ডিপেন্ডেন্স ক্লোজ। সিএলএ ইউএস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আসেন, এটা হচ্ছে গেল মেইন ক্লজ। দুই নম্বরে কোন ক্লজ আছে? সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট নেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কয়টা নাম বলেন তো? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজের তিনটা নাম। কেমন? এবার আসেন তিন নম্বরে কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট, CLAUS, কোঅর্ডিনেট ক্লজ। এসি। কোঅর্ডিনেট ক্লজ শেখা খুব সহজ, পারা খুব সহজ। কারণ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয় জানেন? কি মোস্ট দিয়ে? ফ্রেজে বাটর। অ্যান্ড অর ও বাট ইয়েট দিয়ে এন এন বাট অর ইয়েট। ওকে ওকে। এটা স্যার কম্পাউন্ড, এটা তাহলে কম্পাউন্ড, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড। ইয়েস তবে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে ইয়েস। একটা মেইন ক্লজ থাকে, একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। বলেন। কম্পাউন্ড একটা মেন সেন্টেন্সে ক্লোজ, একটা একটা মেইন কোঅর্ডিনেট ক্লোজ। একটা মেইন ক্লজ থাকে, একটা কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট থাকে। ক্লজ থাকে। তো এখানে কোঅর্ডিনেট ক্লজ ওই মেইন ক্লজ সম্বন্ধে মানে ধারণা দেয়। হ্যাঁ, তো এখানে দেখেন, এটা মনে রাখবেন এইভাবে: FAN, এই যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখলেই কোঅর্ডিনেট ক্লজ জানবেন। FANBOYS, ফ্যান বয়েস মনে রাখবেন। ফ্যান বয়েস কি? ফ্যান বয়েস। ফ্যান বয়েস হচ্ছে ফর। বলেন। ফর, তারপরে ফ্যান বয়েস ফর। এন দিয়া নট, হ্যাঁ, দিয়া বাট, তারপর ও দিয়া অ, এইদার তারপরে ওয়াই দিয়া ইয়েট, তারপর এস দিয়ে হচ্ছে আচ্ছা, সো। দিস ফর এন্ড ক্লজ হইলে এগুলোরে বলে দিস। কোঅর্ডিনেট ক্লজ। এটা মনে রাখবেন, ওকে ফ্যান ওকে বয়েস। ওকে। আর এই ফ্যান টেকনোলজিটা বয়েস, অ্যাক্রোনিম। ফ্যান বয়েস। লাস্টের হুইজ রহমান, উনি কে? বলেছে সমাজ। ইকোনমিস্ট, ইকোনমিস্ট, দ্য রহমান প্রেসিডেন্ট অফ সোহান, রহমান সুবেস্ট, এন্ড দ্য প্রেসিডেন্ট অফ এ প্রমিনেন্ট, শেয়ার অফ সিপিটি, MINENT, প্রমিনেন্ট প্রমিনেন্ট। ECONOMIST, economist, and is also a the chairman, CHAIR, I mean chairman
অফ দা কি জানি কি সেন্টার ফর পলিসি ডায়ালগ, কি ডায়লগ সিপিডি, সিপিডি সেন্টার সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেন্টার ফর পলিসি, সেন্টার পলিসি ডায়ালগ। ফর সেন্টার ফর পলিসি DIALOGUE ডায়লগ। ডায়ালজি ডায়ালগ। মনে রাখবেন আপনার মেইন ক্লজের সম্পর্কে মনে রাখার দরকার নাই, কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে মনে রাখার দরকার নাই, আপনার মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। এটারে বড় করতে থাকি, এটা জানলে সব পারবেন। সাবঅর্ডিনেট ক্লজ জানলে সব পারবেন, কারণ ভাই মেইন ক্লজ তো বুঝতে পারবেন এটা মেইন ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ তো এগুলো দেখে বুঝবেন কোঅর্ডিনেট ক্লজ, এগুলো দেখে বুঝবেন কোঅর্ডিনেট ক্লজ। ভাই বেশি এগুলো সব থাকে না, এন্ড অর বা টিয়েট থাকে, তাহলে বাকিগুলো কনভার্টেড। সাবঅর্ডিনেট ক্লজ। তো ভাই আপনি আবার মনে করবেন এই গ্রামার শিখাটাই আমরা সবাই মনে করি গ্রামার শিখলে ইংরেজি শেখা শেষ হয়ে যায়। গ্রামার শেখা ইংরেজি শেখা শেষ না। আজকে এই যে ইন্টারেস্ট রেট ক্যাপ জানলেন, তারপর আরেকটা কি জানলেন, আমরা প্রথমেই দেখলাম যে আহ, এই যে একটা জিনিস জানলাম যে আমাদের দেশের এই এই যে এখানে কি যেন জানলাম, বাংলাদেশ ক্যাপচার্ড বা আহ, বাংলাদেশ এই যে ইন্টারমিডিয়েট রেজাইম, সার্চ দিবেন ইন্টারমিডিয়েট রেজাইম কি, ইন্টারমিডিয়েট রেজাইম কি, কেমন এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো না জানলে, হ্যাঁ ক্যাপিটালিস্ট রেজাইম কি জানতে হবে। এগুলো হচ্ছে বড় বিষয়, এগুলো পুঁজিবাদী মিনিং জানলে অর্থনীতি। জানা হবে না, এগুলো টোটাল টার্মটা জানতে হবে। আমি এগুলো ওপেন করে রাখছি, বাট আজকে এখানে শেষ করব। তো নেক্সট ক্লাস নির্দিষ্ট সময়ে যদি থাকেন তাহলে সম্পূর্ণ ক্লাস করতে পারবেন, নির্দিষ্ট সময় না থাকলে সম্পূর্ণ ক্লাস করতে পারবেন না, রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, গুড নাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ